বাংলাদেশ আজ বাকরুদ্ধ। একজন আন্দোলনের নেতার মৃত্যু, আর তারপরই আগুন, ভাঙচুর, গণমাধ্যমে হামলা, আর সঙ্গে তীব্র ভারত বিরোধী স্লোগান। প্রশ্ন হচ্ছে, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বাংলাদেশের ভেতরে জমে থাকা এক গভীর সংকটের বিস্ফোরণ? আরো কঠিন প্রশ্ন, যে গণমাধ্যম শেখ হাসিনার শাসনকালেও টিকে ছিল, তা কি ডক্টর ইউনূসের সময় এসে আক্রান্ত হলো? আজকে আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে কোনো আবেগ নয়, বরং বাংলাদেশের ক্ষমতা, রাষ্ট্র, ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আর বাস্তবতার আলোয় নিরেট চুলচেরা বিশ্লেষণ করব। কারণ আজকে আমাদের সবারই মনে এক পাথর চাপা পরিবেশ। বাংলাদেশে হচ্ছেটা কি? ভারত বাংলাদেশের সম্পর্কের গতি প্রকৃতি কোন দিকে মোড় নিচ্ছে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, সঙ্গে আমি সুব্রত আচার্য। আমাদের সঙ্গে প্রতিদিনকার মতো আলোচক, বিশ্লেষক, কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে নমস্কার। আমি জানি একই সঙ্গে মন ভালো নেই তোমারও। গতকাল রাতের পর থেকে বলা ভালো, গতকাল দুপুরে যখন প্রথম হাদির মৃত্যুর সংবাদটি আমাদের কাছে এসে পৌঁছলো, তখন আমি আর তুমি, আমরা দুজনই সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অনুষ্ঠানে আমরা ছিলাম। ঠিক তারপর বাসস্থানের দিকে আস্তে আস্তে কিছু সময় লাগলো, এবং তারপর বাংলাদেশের যে কয়েকটি ঘটনা আমাদের চোখের সামনে বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে এলো, তাতে কারোর মন ভালো থাকার কথা নয়। বিশেষ করে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করেন, কিংবা বাংলাদেশের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ কিংবা বিভিন্ন শেকড়ের টানে এপার বাংলার বা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের সংযোগ রয়েছে, তারা প্রত্যেকেই একই রকম ভাবে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং বিস্মিত। তুমি কিভাবে দেখছো? তোমার অনুভূতি কি? আমি যদি একটু পিছন থেকে আসি, জুলাই গণ অভ্যুত্থান, আমি তো এই প্রজন্মের ছেলে। জুলাই গণ অভ্যুত্থান আমার মনে হয়েছিল বাংলাদেশের ছাত্র জনতার যে আন্দোলন, তার যে অগ্ন্যুৎপাত, তার যে বিক্ষোভের জের, যে আবেগ, যে মহত্ব বোধ নিয়ে মানুষের অধিকারের দাবিতে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের কথা অনুযায়ী যে আন্দোলন সংগঠিত হয়েছিল বাংলাদেশের মাটিতে, তারপর 16 মাস অতিক্রান্ত বাংলাদেশের মানুষের কাছে অধিকার রক্ষার একটা উৎসব আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা, তারই মাঝে এই হাদির ভয়ঙ্কর চক্রান্ত করে যে হত্যার ঘটনা গতকাল রাতে আমাকে অত্যন্ত বিস্মিত করেছে। তার মৃত্যু, আমি অত্যন্ত শোকাহত। তার কারণ, হাদির জন্মস্থান যতদূর আমি জেনেছি বরিশাল জেলার ঝালকাঠিতে, আমার বাপ ঠাকুরদার জন্মভিটে। হাদির প্রত্যেকটা বক্তব্য আমি সোশ্যাল মিডিয়ায় দেখতাম। আমার মনে হয়েছিল যে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের ভূমিপুত্র হিসেবে, আমি যদি ধরেও নি সে ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে, কিন্তু সে তার মাতৃভূমিকে রিপ্রেজেন্ট করেছে। তার এই মৃত্যু, তাকে যে হত্যার চক্রান্ত, আমার মনে হয়েছে গোটা পৃথিবীর বুকে যত তরুণ তাজা ছাত্র জনতা, ছাত্র যুবক তার দেশমাতৃকার জন্য অধিকারের দাবিতে লড়াই করে, গোটা পৃথিবীর বুকে হাদি একটা আইকন হয়ে থাকতে পারত। অবশ্যই আইকন হয়ে থাকবে, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু হাদির এই মৃত্যু গোটা পৃথিবীর ছাত্র জনতাকে যখন শোকে আবহে বিচারের দাবিতে গোটা পৃথিবীতে স্লোগান, সেই জায়গায় দাঁড়িয়ে যারা হাদির মৃত্যুর শোকে আবহে গতকাল প্রতিবাদের ভাষা তারা যে পথ অবলম্বন করেছে, আমার মনে হয় না হাদি আল্লাহর কাছে বা ঈশ্বরের কাছে পৌঁছে সে মনে শান্তি পাবে। হাদি তার ছাত্রাবস্থা, তার জীবন দর্শন, তার পড়াশোনা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, সে অত্যন্ত প্রাজ্ঞ ছিল। রাষ্ট্র কি হতে পারে, রাষ্ট্র কি চায়, তার কথা বাংলাদেশের গণমাধ্যম গোটা বিশ্বের কাছে তুলে ধরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ যেভাবে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, আমার মনে হয় না হাদির আত্মা, আমরা অন্তর থেকে তার চিরশান্তি কামনা করব, আত্মার শান্তির কামনা করব, কিন্তু আমার মনে হয় না হাদি এই আন্দোলন চেয়েছিল। তার যে প্রাজ্ঞতা, তার যে বক্তৃতা, তার যে কবিতা বলা, গোটা পৃথিবীর ছাত্র যুব সম্প্রদায়কে তার দেশ মাতৃকার জন্য লড়াইয়ের একটা প্রতীকী হয়ে থাকতে পারত। অবশ্যই থাকবে। তার মৃত্যুর ঘটনা আসার পর আমার মনে হয় না যে ঘটনা ঘটেছে সেটাতে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা পাবে। আমার মনে হয় না হাদি এই আন্দোলনের কথা জনমানসে ছড়াতে চেয়েছিল। তুমি যেটা বলতে চাইলে, আমি যদি একটু আরেকটু খোলসা করি দর্শকদেরকে। হাদির মৃত্যুর পর আজকে সারা পৃথিবীতে যেভাবে হাদির মৃত্যুর ঘটনাকে নিন্দা করে শিরোনাম হওয়ার কথা ছিল, যেভাবে মৃত্যুর জন্য কাউকে বা কোনো বিশেষ গোষ্ঠীকে দায়ী করার কথা ছিল, যেভাবে তার মৃত্যু পরবর্তী
অপরাধীদের খুঁজে বের করে এনে আইনে সোপর্দ করার কথা শিরোনাম হওয়ার কথা ছিল, সেই শিরোনামটি বোধহয় ছিনতাই হয়ে গিয়েছে গতকালকের এই বিভৎস এই শোকের আবহে যে প্রতিবাদের ভাষা আমরা দেখেছি দুটো গণমাধ্যম, এবং যেই দুটো গণমাধ্যমের বিরুদ্ধে আমরা দেখেছি যে এর আগে 15 বছরে আওয়ামী লীগ সরকার যেভাবে লাগাতার মামলা দিয়ে বা বিভিন্ন রকম ভাবে বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে যত রকমের পথ অবলম্বন মানে কূট পথ অবলম্বন করার যায় সেইভাবে তাদের এই দুটো কাগজকে, ডেইলি স্টার এবং প্রথম আলো কাগজকে যেরকম ভাবে তারা আন্ডারলাইন করার চেষ্টা অব্যাহত করেছে, এবং সবসময় তাদের একেবারে সুনির্দিষ্টভাবেই প্রথম আলো এবং ডেইলি স্টারকে লক্ষ্য করে দলটির সভানেত্রী তৎকালীন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন দুটো নাম উল্লেখ করে। যেমনটি সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি টার্গেট করতেন, ঠিক একই রকম ভাবে তার যে কজন টার্গেট লিস্টের ছিল 1 থেকে 10-এর মধ্যে, যদি ভুল না করি প্রথম আলো ডেইলি স্টার সেই লিস্টের মধ্যে, নামের মধ্যে, বাকেট লিস্টের মধ্যে ছিল। সেই দুটো গণমাধ্যমে প্রতিবাদের জায়গাতে যেভাবে ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, সবচেয়ে অবাক বিষয় এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে যারা এইভাবে প্রতিবাদের নামে হামলা, তাণ্ডব এবং সেখান থেকে ইলেকট্রনিক যন্ত্রপাতি, প্রিন্টার মেশিন এবং ফ্রিজ থেকে আইসক্রিম এবং ঠান্ডা পানীয় নিয়ে এসে প্রকাশ্যে খাওয়া, উন্মাদের মতো তাদের আস্ফালন, এইটা কোথাও গিয়ে এই ঘটনার পরে নিশ্চয়ই হাদির মৃত্যু নিয়ে যে খবরের শিরোনাম সারা পৃথিবীতে হতো বা সুযোগ ছিল, হাদিকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার যে সুযোগ ছিল, সেটা কিন্তু আমার মনে হয় একটি মহল এই হাদির জায়গায় তাদের এই যে আধিপত্য বা তাদের যে হামলা বা তাদের যে এরকম ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড, এই কথাটি একদম পরিকল্পিত সচেতন ভাবে এই কথাটা বলছি যে কোনো প্রতিবাদের ভাষা আক্রমণাত্মক, আগুন জ্বালিয়ে দেয়া নয়। যে প্রতিবাদের জন্যই আজকে, যে প্রতিবাদের ভাষার উল্টো প্রতিবাদকে বন্ধ করতে গুলি চালিয়ে আজকে কিন্তু শেখ হাসিনা ফেরার, তার দলের লোকজন আজকে বাংলাদেশে নেই, আওয়ামী লীগ নামটি আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা মনে প্রাণে গ্রহণ করতে পারেন না, কারণ 1400 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে তারা। ঠিক একই রকম ভাবে একটি মহল থেকে পরিকল্পিতভাবে এই কাজ করানোর মধ্য দিয়ে শুধু হাদির আত্মার প্রতি, বিদেহী আত্মার প্রতি নয়, বরং এই যে বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশ এবং আগামীর নির্বাচনী ব্যবস্থা এবং ভারত বাংলাদেশের সম্পর্ক, এই সমস্ত কিছুর মধ্যে একটি বড় প্রশ্নচিহ্ন সামনে আন। পরমাশিস, আমি তোমাকে প্রশ্ন করব, তার আগে আমি একটি কথা বলছি, কারণ আমাদের অনেক দর্শকদের মধ্যেই হয়তো আমাদের বক্তব্যের পর একটা এক্ষুনি পাল্টা রিয়াকশন আসবে যে প্রথম আলো ডেইলি স্টার তো ভারতের বয়ান প্রতিষ্ঠা করেছে। প্রথম আলো ডেইলি স্টার ভারতের বয়ান প্রতিষ্ঠা করেছে, আপনারা বলছেন এটা আপনাদের নিজস্ব বয়ান। তা আপনাদের নিজস্ব বয়ান আপনারা আপনাদের মতো তুলে ধরবেন, গণতান্ত্রিক ভাবে তুলে ধরবেন। প্রথম আলো কি বয়ান তুলে ধরতে গিয়ে আপনাদের বাড়িতে হামলা করেছিল? প্রথম আলো ডেইলি স্টার কি আপনার বাড়িতে আগুন জ্বালিয়েছিল? আপনার বাড়িতে ঢুকে ফ্রিজ থেকে খুলে আইসক্রিম লুট করেছিল? আপনার বাড়িতে তারা কি গ্লাস ভেঙেছিল, লুটতরাজ করেছিল? করেনি তো। তারা যদি ভারতের আধিপত্যবাদকে তারা আপনাদের সামনে আপনাদের ন্যারেটিভস অনুযায়ী যে বাংলাদেশে এস্টাবলিশ করতে চেয়েছিল, এই প্রথম আলো ডেইলি স্টারই তো এক সময় -2 ফর্মুলাকে তারা সহমত করেছিল, শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেয়েছিল এবং সেখানে একটি তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসাতে চেয়েছিল। যদি এই কথাগুলো মিথ্যে হয় তাহলে এই ন্যারেটিভসটাও মিথ্যে যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের আধিপত্যবাদের প্রচারক। বরং প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের ইতিহাসে, সাংবাদিকতার বা গণমাধ্যমের ইতিহাসে এমন দুটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের কারণে বাংলাদেশকে অনেকে চেনেন। ক্ষমা করবেন আমার এই কথাটি আমি দায়িত্ব নিয়ে বলছি। প্রথম আলো ডেইলি স্টারের জন্য বাংলাদেশকে অনেকে চেনেন, কারণ যখন প্রথম আলো ডেইলি স্টারের খবর সারা পৃথিবীর অন্যান্য বড় বড় গণমাধ্যমে কোট করে, তখন প্রথম আলো কোথাকার সংবাদ মাধ্যম? বাংলাদেশের সংবাদ মাধ্যম। এইভাবে কোট হতো, বাংলাদেশের নাম পরিচয় পেত। সুতরাং আপনারা আরেকটি কথা পরমাশিস, তোমার মাধ্যমে, আজকে প্রথম আলো ডেইলি স্টার কাদের সম্পত্তি? আপনার ডেইলি স্টার অফিস লুটপাট চালালেন, সবকিছু নিয়ে গেলেন, আপনার বাড়িতে হয়তো কারোর
বাড়িতে হয়তো ডেইলি স্টারের রিপোর্টার বসে যে অডিও শুনে তারা রিপোর্ট করতেন, বা যে মনিটরে দেখে দেখে ভিডিও দেখে দেখে তারা স্ক্রিপ্ট করতেন, বা ভিডিও কলের মধ্যে তাদের অনুষ্ঠান সঞ্চালনা করতেন, সেটা নিয়ে আপনি আপনার বাড়িতে বসে আপনার পরিবারের সঙ্গে আপনি দেখতেই পারেন। এইটা তো আপনাদেরই সম্পত্তি। আজকে লুট করেছেন, যে সম্পদ আপনার ডেইলি স্টারের বাড়িতে, সেই সম্পদ আপনার বাড়িতে, মানে আপনাদের দেশের সম্পদ। ডেইলি স্টার, প্রথম আলো আপনাদেরই। আজকে যে সংবাদকর্মী, গণমাধ্যমের কর্মী যাদের প্রাণ একেবারেই হাতের তালুর মধ্যে রেখে তারা ডেইলি স্টারের সেই নতালার ওপরে তারা জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন, যে এই বুঝি সন্ত্রাসীরা এসে তাদের উপর হামলা চালায়, নিচ থেকে আগুন, তারা তো আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই অনেকের ধর্মের, আপনাদের নিজেরই ধর্মের। আপনারা একটি বিশেষ ধর্মকে কেউ কেউ কাফের বলেন, আপনাদেরই ধর্মের। ক্ষতিটা কাদের? এই বাংলাদেশটা কি আপনারা চাইছেন? ভারতের আধিপত্যবাদকে ধরে রাখুন, আপনি ভারতের আধিপত্যবাদ নিয়ে আপনারা আন্দোলন করুন, ভারতের বিরুদ্ধে আপনি যা খুশি তাই স্লোগান করুন, এটা স্বাধীন দেশ, আপনি যে দেশের পক্ষে থাকবেন বিপক্ষে থাকবেন সেটা আপনাদের নিজস্ব বিষয়। কিন্তু যে ঘটনা ঘটালেন, হাদি আপনাদের সন্তান হলে, ডেইলি স্টার, প্রথম আলো, দুটো প্রতিষ্ঠানও আপনাদের। ডেইলি স্টার, প্রথম আলোর এত সংবাদকর্মী যাদের জীবন এবং জীবিকা তারা নির্বাহ করেন সেখানে, তারা আপনারই ভাই বোন, আপনারই স্বজন, আপনাদেরই ধর্মের। ক্ষতিটা কার হলো? প্রতিবাদের ভাষা কি অগ্নিসংযোগ, লুটতরাজ, ছায়ানটের হারমোনিয়াম নিয়ে যাওয়া, যেটা আমরা গণভবনে দেখেছিলাম? তাহলে তো আবু শাহিদ বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়াতো না, সে তো আগুন জ্বালানোর জন্য এগিয়ে যেত। তাহলে আবু শাহিদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা কি প্রথম আলো বা ডেইলি স্টারের অফিসের তলায় আগুন জ্বালিয়ে দিয়ে ওপরে বাংলাদেশের তরুণ তাজা সাংবাদিক বন্ধুরা, ভাইরা, বোনেরা, যারা বাংলাদেশের ভূমিপুত্র, তারা তো বাংলাদেশেরই নাগরিক। আমি জানি না এর ভাষা কি আছে। বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দল যারা অগ্নিসংযোগ ঘটাচ্ছেন, যাদের প্রতিবাদের ভাষা এরকম অগ্নিসংযোগ হয়, তাহলে হাদির বক্তব্য তার আপনারা একবার শুনুন। হাদি বলেছিলেন, আমাকে যদি গুলি করে মেরে ফেলা হয়, আরেকটা হাদি জন্ম নেবে বাংলাদেশের মাটিতে। বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল আবু সাইদ। তার জন্য বাংলাদেশে গণ অভ্যুত্থান গড়ে উঠেছিল। অগ্নিসংযোগ দিয়ে, লুটতরাজ দিয়ে আমার মনে হয় না গোটা পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিনা আমার জানা নেই। একই স্টাইল। এই ধরো গণভবনে প্রাক্তন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের যে হামলার স্টাইল, সেখান থেকে তার ব্যক্তিগত জিনিসপত্র ব্যবহার্য যে লুটপাট করে নিয়ে চলে যাওয়া, হরিণ, ইলিশ মাছ, কাঁঠাল, ফল, সব যেরকম ভাবে বাড়িতে গণভবন থেকে নিয়ে গেছিল, রাষ্ট্রের সম্পদ। আপনারা লুট করতেই পারেন আপনাদের জিনিস, কিন্তু যে এটা তো শিষ্টাচার, সৌজন্যতা। সারা পৃথিবীর গণমাধ্যমে তো আপনাদের এই লুটপাটের বিষয়ে আপনারাই প্রশ্নবিদ্ধ হলেন, এবং আপনাদের 2-4 জনের জন্য গোটা বাংলাদেশের মানুষ হেয় প্রতিপন্ন হচ্ছে, হয় প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছেন। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের যারা দর্শক, যারা ক্রিয়া প্রতিক্রিয়া দিচ্ছেন বা দেবেন, তারাই গোটা বাংলাদেশ নন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের এই ভিডিও আজকে আপনি দেখুন, স্কিপ করে যান, তাতে আমাদের কিচ্ছু যায় আসে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমাদের লক্ষ্য আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক পুনরুদ্ধার করার। আমাদের লক্ষ্য ভারত এবং বাংলাদেশের স্থিতিশীলতা, যাতে দুই দেশের সাধারণ নাগরিকের মধ্যে সম্পর্ক ভালো থাকে, ভুল বোঝাবুঝি না তৈরি হয়, সেই বিষয়টিকে আপনাদের সামনে বা দর্শকদের কাছে তুলে ধরার আমাদের লক্ষ্য। কখনোই কিন্তু আমরা কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য, কখনো কোনো সময় আপনারা কেউ বলতে পারবেন না যে আমরা উস্কানিমূলক বক্তব্য বা কোনো দেশ বিরোধী বক্তব্য আমাদের কাছ থেকে, না আমরা আমাদের নিজের দেশের বিরুদ্ধে বলছি, না আমরা বাংলাদেশের বিরুদ্ধে বলছি। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি ভারত এবং বাংলাদেশের পাশাপাশি থাকবো, পাশাপাশি চলবো, বিশ্বাস আস্থায় বাঁচবো। গণতন্ত্রে সব ধরনের সমালোচনা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আওয়ামী লীগ সরকার সেই সমালোচনা সহ্য করতে পারেনি বলেই আওয়ামী লীগের সময় কঠিনভাবে গণমাধ্যম নিয়ন্ত্রিত হতো। এনএসআই, ডিজিএফআই, বাংলাদেশের বিভিন্ন সরকারি বিভিন্ন এজেন্সি দ্বারা নিয়ন্ত্রিত হতো। এখন কি 16 মাসে সেটা কি হচ্ছে? এই প্রশ্ন কিন্তু গণমাধ্যম কর্মীরা উত্তরটা ভালো দিতে পারবেন। আপনারা যারা দর্শক তারা হয়তো টের পাচ্ছেন না, কিন্তু আমাদের মতো যারা গণমাধ্যম কর্মী তারা টের পাবেন। এবং আমি শুধু প্রসঙ্গক্রমে বলবো এই কথাই, পরমাশিস, সকালবেলা তোমার সঙ্গে যখন আমার কথা হচ্ছিল, তুমি আমাকে বলছিলে যে আমরা টক শো রেকর্ড কখন করবো। আমি বলেছিলাম যে পরমাশিস, আমি বাকরুদ্ধ, আমার আজকে
কোনো কিছু বলতে ইচ্ছে করছে না। এবং আমি দুপুরে আমাদের একজন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ, একসময় একুশে টেলিভিশনে কাজ করতেন, সেখান থেকেই আমি মুস্তফা ফিরোজ ভাইকে আমি চিনি। তো তার আজকে একটা কন্টেন্ট দেখলাম, উনি বললেন যে তিনিও আজকে নাকি এই বাংলাদেশের গতকালকের এই অবস্থায় তারও কন্টেন্ট করতে ইচ্ছে করেনি, এবং তিনি কথা বলতে বলতে শেষ পর্যন্ত আমার মনে হয় তার চোখেও মানে জল এসে গিয়েছিল যে কাদের জন্য। উনিও বললেন যে আমি কাদের জন্য কন্টেন্ট বানাই, আমি তো বাংলাদেশটাকে ভালো করার জন্য কন্টেন্ট বানাচ্ছি, রোজ ভালো একটা বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যে সবাই মিলেমিশে একটি বাংলাদেশ গড়বো, সোনার বাংলা গড়বো, একটা ভালো বাংলা গড়বো। সেই কাকে বলছি, কে শুনছে, কাদের জন্য কন্টেন্ট করব। তা আমিও কিন্তু তোমাকে তাই বললাম, কিন্তু একই রকম ভাবে যে মোস্তফা ফিরোজ ভাই যেরকম ভাবে বলেছেন, আমি একটু আমাদের এডিটর সাহেবকে বলবো যে এই মোস্তফা ফিরোজ ভাইয়ের এই লাইনটাকে একটু কার্টিসি দিয়ে যদি একটু দেখানো যায়। আমার খুব শ্রদ্ধাভাজন একজন সাংবাদিক, বাংলাদেশের অনেক তথ্য মোস্তফা ফিরোজ ভাইয়ের এই কন্টেন্ট থেকে আমি মাঝে মাঝে দেখে আমিও নিজেকে সমৃদ্ধ করি এবং আপনাদের সামনে বলতে সুযোগ পাই। দেখুন, সাংবাদিক তো একটি মত পথ আদর্শে দীক্ষিত থাকবে, কিন্তু তার বাইরে সবচেয়ে একজন নাগরিক হিসেবে সে তার নিজের দেশ, তার ধর্ম এবং জাতিগোষ্ঠীকে দেখবে। সঙ্গত কারণে আপনারও সেই একই অধিকার আছে। কিন্তু গোটা দেশের পরিস্থিতি যখন একজন সাংবাদিকের কাছে এই ধরনের এইভাবে দেখেন, তখন একজন সাংবাদিকের আর কিছু বলা থাকে না, তখন বাকরুদ্ধ এই শব্দটি আসে। আজকে বাকরুদ্ধ হওয়ার আরো কারণ রয়েছে পরমাশিস। আগে শুনে নিই মোস্তফা ফিরোজ ভাইয়ের এই বক্তব্য, তারপরে আমি বলছি। কি ভয়াল নৈরাজ্যের মধ্যে পড়লাম আমরা। আমি সত্যি আপসেট। আজকে ভাবছিলাম যে কোনো ভিডিও করবো না, কি লাভ। যেটা বলছিলাম, এই যে মোস্তফা ফিরোজ ভাইয়ের কথা শুনলে পরমাশিস, আমি গতকালকে, তুমি জানো যে গতকালকে যখন লাইভ দেখছিলাম, আমিও তোমাকে লিঙ্কটা শেয়ার করেছিলাম সঙ্গে সঙ্গে। সম্ভবত কালের কণ্ঠ অনলাইনে লাইভটা প্রথম আমি দেখেছিলাম। তখন প্রায় কালের কণ্ঠ পত্রিকায় 40,000 লোক একসঙ্গে দেখছিলেন। তখন কালের কণ্ঠ ডিটেল বলছিল না অনলাইন রিপোর্টার যে এটা কারওয়ান বাজারের কোথায় কোথায়, কিন্তু আমার ভবনটি পরিচিত লাগছিল যে এই ভবনটি কারওয়ান বাজারের কোথায় এইরকম ভাবে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। তারপর আস্তে আস্তে রিপোর্টার সম্ভবত তার নিজের নিরাপত্তার কথা ভেবেই একটু এড়িয়ে যাচ্ছিলেন। তারপর আস্তে আস্তে দেখলাম যে প্রথম আলোর সেই লোগোটা রয়েছে এবং প্রথম আলো ভবন, মানে নতুন ভবন, আগের পুরনো ভবনটা নয়, সিএ ভবনের ঠিক পাশ দিকে যে ভবনটা রয়েছে সেই গেট দিয়ে যতটা আমি দেখলাম। এবং আমিও আমার মধ্যেও ভীষণভাবে একটা কোথাও কষ্ট হচ্ছিল যে হাদির মৃত্যু মাত্র কয়েক ঘন্টা আগে হয়েছে। সেই হাদির মৃত্যু নিয়ে যখন গোটা বাংলাদেশের মানুষ শোকস্তব্ধ, তখন আবার এই ধরনের একটি ঘটনা কারা ঘটাচ্ছেন এবং এই ঘটনার মধ্য দিয়ে আসলে কি করতে চাইছেন। এরপরে শুনি ডেইলি স্টারও একই রকম ভাবে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু দীর্ঘ সময় হামলা হলো, বাংলাদেশের পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের যে সক্রিয় ভূমিকা, সেটি কিন্তু একেবারে খুব প্রশ্নবিদ্ধ ভাবে অনেক লেটে। তো গতকাল রাতে আমি যখন এই প্রথম আলো অফিসে হামলার ঘটনা ঘটছিল, তখন আমি আমাদের একজন সাংবাদিক বন্ধুকে ফোন করি এবং রাত তখন আমাদের স্থানীয় সময় 11টা 11:30 দিকে হবে হয়তো। ফোনটা উনি পিক করলেন না, কিন্তু লাস্ট দিন দেখা গেল যে উনি অ্যাক্টিভ আছেন। যাক, কিছুটা আমি নিশ্চিন্ত হলাম যে তার মোবাইল অ্যাক্টিভিটিস বোঝা যাচ্ছে হোয়াটসঅ্যাপে। তো আজকে সকালবেলা যখন ব্রেকফাস্ট করছিলাম, তখন তাকে আমি আবার ফোন করি। তো তিনি আমাকে বলেন যে বিষয়টি হচ্ছে যে গতকালকে যখন প্রথম এই হামলার ঘটনা শুরু হয়, তখনই স্থানীয় পুলিশ কমিশনারকে কিংবা ওখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদেরকে ওখান থেকে ইনফর্ম করা হয়। সবাই বলছে আসছি, একটু কমিউনিকেশন গ্যাপ আছে, একটু আসছি, ওখানটায় হেজিটেশন আছে, আসছি একটু এখানে। এবং শুধু তাই নয়, এটা আবার অন্য একজন বললেন, প্রথম আলোর কেউ নন, বলছিলেন যে প্রথম আলোর কাছ থেকে তারাও অনেকে যোগাযোগ করার চেষ্টা করেন এবং সেনাবাহিনীকে যে খবর দেওয়া হয়েছে, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু অনেকটা দূর থেকে হেঁটে হেঁটে প্রথম আলোর কার্যালয়ের দিকে গেছে। সুতরাং সেই সময়টুকুর মধ্যে প্রথম আলোতে যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে। ডেইলি স্টারের ক্ষেত্রে সেম, পাশাপাশি ক্ষেত্রে। তার মানে যখন একেবারে কারওয়ান বাজার এলাকায় মতো একটি ঘটনা, এলাকার মতো একটি ব্যস্ততম এলাকা এবং মোটামুটি মিডিয়া পল্লী বলে পরিচিত এবং ভিআইপি জোন, সেখানে একটি মিডিয়া হাউস এরকম ভাবে আক্রান্ত হলো, একেবারে তাণ্ডব চললো, ভাঙচুর চালানো হলো, লুটপাট করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। প্রশাসন এত দেরিতে কেন সেখানে গেলেন? তাহলে কি কোথাও স্পষ্টভাবে এই সরকারের, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকারের প্রশাসনের সমন্বয়হীনতা বা এই সরকারের ব্যর্থতাকে কি চিহ্নিত করে না? তোমার কি মনে হয়?
দেখো, এখানে বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। বিষয়টা হচ্ছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে একটা জনরোষ, গণবিক্ষোভ সঞ্চারিত হতে পারে। এটাতে কোনো অন্যায় নেই, কিন্তু সেই গণবিক্ষোভ, জনরোষ কোনো জায়গায় অগ্নিসংযোগ ঘটাবে, মারমুখী হবে, উচ্ছৃঙ্খল পরায়ণ হবে, প্রতিবাদের ভাষা হিসেবে এটা হবে। কিন্তু এখানে একটা সেন্টিমেন্ট জড়িয়ে থাকে, এদেরকে প্রতিরোধ করতে গেলে আবার একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে। সেই জায়গায় কিন্তু অনেক সময় প্রশাসনকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে হয় এবং তার পরবর্তীতে, মানে এই গোষ্ঠী শোনো, এখানে আমি বলে নিই, ভয় পাচ্ছেন সেই ইউনূসের প্রশাসন। পরবর্তীতে সেই প্রশাসন কিন্তু সমালোচনার মুখে পড়ে। কিন্তু হাদির এই মৃত্যুর ঘটনা শোনার পর না না, আমি 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 পরিষ্কার করতে যাচ্ছি, দেখো সংবেদনশীল বলে কিছু হয় না, মানে তুমি যদি এটাকে, আমি চাই যে এক্ষেত্রে তোমার একটা পরিষ্কার অবস্থান, কারণ তুমি সবসময় বরাবরই মোহাম্মদ ইউনূসের বিভিন্ন ইতিবাচক বিষয়গুলোকে নিয়ে কথা বলো এবং সবসময় তুমি সবসময় তাকে শ্রদ্ধার সঙ্গেই দেখছো এবং সরকার পরিচালনায় তার এখনো 16 মাস ধরে যে তার সরকার চালাচ্ছে সে বিষয় নিয়েও তুমি যথেষ্ট প্রশংসা করো, কিন্তু দুটো শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা রক্ষা না, করা গেল আমি না। শোনো, আমি 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 এই জায়গাটাতে একেবারে কার দোষ কার গুণ আমার বিশ্লেষণে যেটা উঠে এসেছে, আমার নিজস্ব অভিমত, আমি সম্পূর্ণ ডিরেক্টলি বলবো। প্রশাসন কিন্তু কখনো বলে দেয় না আগুন জ্বালিয়ে দাও, আমরা পাহারা দিচ্ছি। এটা তো হয়নি। কারা আগুন জ্বালালো, কারা ভাঙচুর করলো, কাদের এই প্রতিবাদের ভাষা, সেটা আগে বলতে হবে। এই প্রতিবাদের ভাষা দিয়ে কি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হতে পারে? আমি যদি ধরে নিই মৌলবাদী শক্তি বাংলাদেশকে আগামী দিন শাসন করবে, সেই মৌলবাদী শক্তিকে তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে জিতে আসতে হবে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। বাংলাদেশের কোন যদি ছাত্র জনতা ভারত বিদ্বেষী কথা বলে সে দেশের রাজনীতির দলকে বাংলাদেশের মানুষের কাছে সমর্থনের জায়গায় নিয়ে যেতে পারে, তারা করুক। ভারত সরকার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, পররাষ্ট্রনীতিতে কিভাবে সম্পর্ক রাখতে হয় ভারত সরকার সেটা জানে। না, সে অন্য কিন্তু প্রসঙ্গ। বাংলাদেশের মানুষের মুখের ভাষা, বাংলাদেশের মানুষের প্রতিবাদের ভাষা যে গণমাধ্যম গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছিল, বিক্ষোভের ভাষা অগ্নিসংযোগ দিয়ে কেন হবে? না মানে কিছু দেখলাম, কিছু বলেই আমার তো মনে হয় যারা কালকে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে তারা শ্রদ্ধাশীল নয় হাদির প্রতি। এবং তারা প্রকৃত হাদি বাংলাদেশকে যেভাবে বাংলাদেশের মানুষের অধিকারের কথা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলেছে, কালকের বিক্ষোভকারীরা সেই পরিচয়, হাদির আদর্শের পরিচয়ে তারা বহমানতার সঙ্গে সম্মান জানাতে পারেনি। এতে বাংলাদেশের গণতান্ত্রিক উৎসব বিঘ্নিত হবে। দুটো এখানে কোনো চক্রান্ত লুকিয়ে রয়েছে। আমার দুটো প্রশ্নের উত্তর তুমি কষ্ট করে দেবে পরমাশিস। এক, তো শীর্ষস্থানীয় পত্রিকা অফিস রক্ষা করা গেল না, সামনে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। দুই, ডক্টর ইউনূস প্রশাসনিক শক্তি কি আদৌ পেয়েছেন, নাকি তিনি 2024-এর 5 আগস্ট যে ক্ষমতা এসেছেন সেটা নৈতিক সমর্থন নিয়ে এসেছেন, তার কোনো প্রশাসনিক শক্তি নেই। কালকের ঘটনায় এবং গত 16 মাসে অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলার অবস্থার চরম অবনতি, এগুলো একটি গণঅভ্যুত্থানের পরে হয়, এটা জাস্টিফাই করার চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে, তার উপদেষ্টা কিংবা তার প্রেস সচিবের পক্ষ থেকে বলা হয়। এবং আমাদের টক শো যারা দেখেন তারা আমরা সবসময় গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করি। আমরা খুব বড় কিছু ইস্যু না তৈরি হলে আমরা একেবারেই চেষ্টা করি যে অনেক তথ্য, অনেক ইস্যু হয়তো স্থানীয়ভাবে মিটে যাবে, কিন্তু কালকের এই ঘটনা কি প্রমাণ করে না যে উনি আসলে প্রশাসনিক শক্তি পাননি, শুধু নৈতিক সমর্থন পেয়েছেন? দুটো পত্রিকা উনি রক্ষা করতে পারলেন না। জাতীয় নির্বাচন কি করে ওনার সরকার সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবেন? আমার এই দুটো প্রশ্নের উত্তর দেবে তুমি? এই প্রশ্নের উত্তর ডক্টর ইউনূসকেই দিতে হবে অবশ্যই। তাহলে মুখে সমর্থন হয়েছে, কার্যকারিতায় নয়। আমার তো মনে হয়েছিল কালকে প্রথম আলোতে আমরা কিছুদিন আগে দেখেছিলাম ঢাকার মাটিতে একটি বিদ্যালয়ে একটি বিমান ভেঙে পড়েছিল। আমার তো মনে হচ্ছিল বিমান ভেঙে পড়েছে, রেস্কিউ করতে হচ্ছে সাংবাদিক বন্ধুদের। এটা কোন গণতন্ত্রের পরিচয়? কারাই গণতন্ত্র রক্ষা করতে চাইছে? এটা কি বাংলাদেশের পরিচয়? বাংলাদেশ কি স্বাধীন এইভাবে হয়েছিল? তাহলে আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম বাংলাদেশের মাটিতে সুষ্ঠু গণতান্ত্রিক ভোটের উৎসবকে জারি করতে গেলে অন্তর্বর্তী সরকারকে যতটা দায়িত্বশীল, চোখ কান খোলা রাখতে হবে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষার কাজে। আমি নাহিদ ইসলামের বক্তব্য শুনেছি, আমার ভালো লেগেছে।
গেছে, তারা তাদের মাটিতে দাঁড়িয়ে বলুক ভারত বিদ্বেষী কথা, কোনো আপত্তি নেই, ভারত সরকার বুঝে নেবে। কিন্তু তারা অগ্নিসংযোগের কথা বলেনি। কিন্তু কারা অগ্নিসংযোগ ঘটাচ্ছে এদেরকে চিহ্নিত করা হোক। বাংলাদেশের অধিকার রক্ষায় তারা বিঘ্ন ঘটাচ্ছে, না না, এরা এটা প্রকৃত সন্ত্রাসবাদী। চিহ্নিত পরিষ্কার। এখানে এনসিপির নেতৃত্বরা যারা রেজিস্ট্রারের সামনে গিয়েছিলেন তাদেরকেও তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয়েছে। নুরুল কবির সাহেব, যে নিউ এজের সম্পাদক, যিনি গত 15 বছর তীব্র হাসিনা সরকারের বিরোধী বলে পরিচিত ছিলেন, তাকেও ফিজিক্যালি মেন্টালি অ্যাসল্ট হতে হয়েছে। ইভেন আজকে সকালবেলা সামবডি ডেইলি স্টারের সামনে প্রতিবাদ করছিলেন যে এই নৈরাজ্য বা এই যে হিংসাত্মক ঘটনা, গণমাধ্যমের উপর হামলা, সেখানে মব শব্দটি ব্যবহার করার জন্য কেউ কেউ ওই প্রতিবাদকারীকে প্রায় মারমুখো, গায়ে হাত দেওয়ার মতো কথাবার্তা। মানে আমি এই জিনিসটা খুব ভীষণভাবে আমার কাছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট একটি মত পথে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক মত, ভিন্ন পথ, ভিন্ন মত, ভিন্ন ন্যারেটিভ, যে যেরকম পারে ন্যারেটিভ করে নিজেদের যে পন্থা সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন অনেকেই। সেটি হয়তো সংঘবদ্ধভাবে একটি গোষ্ঠী, কয়েকজন, কোনো রাজনৈতিক দল, কিংবা যারা বাংলাদেশকে পেছন থেকে অস্থির করতে চাইছেন। এই ন্যারেটিভস এর রাজনীতি চলছে। কেন কি কথাটা কেন বলছি, আজকে ডেইলি স্টার, প্রথম আলোকে যে ন্যারেটিভস দেয়া হচ্ছে যে তারা ভারতের পারপাস সার্ভ করেছে, ভারতের ন্যারেটিভস তারা দিচ্ছে, সেই কাজটা ভারত ডেইলি স্টার, প্রথম আলো করেছে। এই যে ন্যারেটিভসটা যে পক্ষ থেকে দেয়া হচ্ছে, তারাই তো, যতটুকু জানি আমি, যে তারাই তো এই ন্যারেটিভস এর বিপক্ষে বুক চিতিয়ে দিয়েছিলেন বলে আমরা এতদিন জানতাম। 2024-এর 5 আগস্ট তারা রাজাকার কিংবা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, নানা ধরনের ন্যারেটিভস আওয়ামী লীগ সরকার দিয়েছে। সেই ন্যারেটিভস এর বিরুদ্ধে তারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছে। আজকে আবার ন্যারেটিভস এর বিরুদ্ধে আবার একটা ন্যারেটিভস এর, একটা শক্তিশালী ন্যারেটিভস এর দখলদার বাহিনী আমার মনে হয় বাংলাদেশে তাদের শক্তি প্রদর্শন করতে চাইছেন। আমি জানি না আমাদের দর্শকরা আজকে কি বলবেন আমাদেরকে, তাতে দর্শকদের উপরেই ছেড়ে দেবো। কারণ আপনারা জানেন যে আমরা সবসময় চেষ্টা করি, চাই যে বাংলাদেশের স্থিতিশীল অবস্থা ফিরে আসুক। আপনারা জানি অনেকেই বলবেন যে আপনারা ভারতীয়রা একই রকম ভাবে, আপনাদের আসলে এটা সত্যি, কারণ আপনাদের মনের মধ্যে যে তীব্র ভারত বিরোধিতা বা ভারত বিদ্বেষী মনোভাব অনেকের মধ্যে তৈরি হয়েছে, তার পেছনে অনেক কারণ হয়তো না কোনো ক্ষেত্রে রাজনৈতিকগতভাবে রয়েছে। বিশেষ করে গত 15 বছর ধরে যেভাবে, যে দৃষ্টিভঙ্গি দিয়ে ভারতকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তাতে আপনাদের মনের মধ্যে এই তুষের আগুনটি আজকে একেবারেই বিষ বাষ্প হয়ে ওপরের দিকে, একেবারে স্ফুলিঙ্গের মতো ওপরের দিকে উঠছে। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের এই ক্ষোভ, রাগ, দুঃখ বা ক্রোধ, সেটি ঠিক আছে, কিন্তু তার বহিঃপ্রকাশ যদি এইরকম আপনাদেরই সম্পদ, দেশের সম্পদ, আপনাদেরই ভাই ব্রাদার্স, আপনাদেরই বোন, আপনাদেরই অধিকাংশ ক্ষেত্রে আপনাদেরই ধর্মের মানুষ, তারা তো আপনাদের দ্বারা তাহলে আক্রান্ত, এটা কি ঠিক আছে? এই প্রশ্নের উত্তর আপনারা দেখবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতায় আমি সুব্রত এবং আমার সঙ্গে পরমাশিস কোষরায়। আজকের এই আলোচনার কোন অংশের সঙ্গে বা পুরো আলোচনার সঙ্গে আপনি ভিন্ন মত বা সহমত থাকতেই পারেন। আলোচনার মত বা ভিন্ন মত আপনারা লিখে জানাতে পারেন মন্তব্যের কলামে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর ভালো না লাগলে অবশ্যই এড়িয়ে যেতে পারেন। আর এই চ্যানেলে আজকে নতুন এসে যদি আমাদের বিশ্লেষণ আপনার ভালো লাগে, পুরনো কয়েকটা বিশ্লেষণ দেখে চ্যানেলটি ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করবেন। আমরা এই ভিডিওটি ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, অনেকগুলো বিষয়ে আজকে আলোচনার ইচ্ছে ছিল, কিন্তু আলোচনার সময় অনেক দীর্ঘায়িত হচ্ছে, কারণ বাংলাদেশে আপনারা যারা আমাদের এই আলোচনা দেখছেন তাদের আরো অনেক কাজ রয়েছে। আজকে হাদির যে নিথর দেহ, হাদির বাংলাদেশে ইতিমধ্যে সম্ভবত ফিরেও গিয়েছে, তার শেষকৃত্যা অনুষ্ঠানের যে রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা, সেটি সম্পন্ন হবে আগামীকাল শনিবার, অর্থাৎ 20 ডিসেম্বর। আপনারা রাষ্ট্রীয় শোক পালন করবেন এবং গোটা জাতি আপনারা এই তরুণ রাজনৈতিক, যে আপনাদের ভাষায় যে শহীদ হাদি, তার যে শেষকৃত্যা অনুষ্ঠান সেটি সম্পন্ন হবে, সেই নিয়ে আপনারা সকলেই ব্যস্ত থাকবেন। কিন্তু পাশাপাশি আপনাদের কাছে অনুরোধও থাকবে যে শোকের আবহ, এই শোক, তার প্রতি যে, তার আত্মার প্রতি যে প্রকৃত সম্মান, সেটি যাতে কোনো এই ধরনের হিংসাত্মক ঘটনার মধ্য দিয়ে অন্যরকম ভাবে শিরোনামে না জায়গা পায়। কারণ দেশটা
আখেরে আপনাদের থাকতে হবে, আপনাদেরই ভালো এবং মন্দ আপনারাই উপভোগ করবেন। একটি শান্তিপ্রিয় দেশ সকলের কাছেই প্রত্যাশিত, আপনার কাছেও যেমন প্রত্যাশিত প্রতিবেশী দেশের নাগরিক হিসেবে আমার কাছেও প্রত্যাশিত যে বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। আপনারা অনেকেই বলবেন আমরা তো ভালো আছি, কারণ আমি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখছি যে তীব্রভাবে আপনারা ভারতের বিরুদ্ধে দায় দিচ্ছেন। শুধু আপনাদের যারা লিখছেন তাদের জন্য বলবো, ভারত 140 কোটি মানুষের দেশ, এতগুলো রাজ্য, বেশ কিছু কেন্দ্রীয় শাসিত অঞ্চল। ভারত এই মুহূর্তে শুধু বাংলাদেশ ইস্যুতে কি আর থেমে রয়েছে বা থেমে থাকলে চলবে? ভারতের অনেক কাজ রয়েছে বিশ্ব দরবারে। ভারত ভূ রাজনীতির ক্ষেত্রে তাদের নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্য সামগ্রিকভাবে রাউন্ড দ্য ক্লক চেষ্টা করে যাচ্ছে। প্রতিবেশী বাংলাদেশ, অবশ্যই প্রতিবেশী বাংলাদেশ নিয়ে তাদের ভাবনার কারণ রয়েছে, কারণ আপনাদেরই দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, আপনাদের দেশেরই অসংখ্য রাজনৈতিক যারা আপনারাই বলছেন যে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত, তারা এই মুহূর্তে ভারতে আশ্রিত রয়েছেন। ফলে ভারত নিশ্চয়ই একেবারে চোখ বন্ধ করে তো গোটা বিষয়টি দেখতে পারে না। ভারত নিশ্চয়ই তার প্রতিক্রিয়া দেওয়ার সময় প্রতিক্রিয়া দেবে, কিন্তু আপনারাও এটুকুন বোঝার চেষ্টা করবেন যে নানা রকম ভাবে, যেরকম ভাবে ভারতের দিকে বিদ্বেষমূলক কথাবার্তা আসছে, বিভিন্ন দূতাবাসগুলোতে আক্রমণের কথা হচ্ছে, কয়েকটি কনসুলেট অফিস বন্ধ করতে বাধ্য করা হচ্ছে, এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের কূটনৈতিক যে সম্পর্ক, সেই সম্পর্কটি কিন্তু আরো তলানিতে চলে যাবে। এবং এতে কি হবে? এতে আমাদের দুই দেশের সাধারণ মানুষের ক্ষতি। সেটি একসময় আপনারা হয়তো অনেকে যারা এই মুহূর্তে বলবেন বন্ধ হয়ে যাক, ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখার জরুরি নয়, আমরা পাকিস্তানে যাব, আমরা চীনে যাব চিকিৎসার জন্য, চীন আমাদের দেশে কোটি কোটি টাকা, বিলিয়ন ডলার বিনিয়োগ করবে, পাকিস্তান আসছে, পাকিস্তানের সঙ্গে আপনাদের বিমান যোগাযোগ শুরু হচ্ছে, পাকিস্তানের সঙ্গে আপনাদের বন্ধুত্ব তৈরি হচ্ছে। এটা হতেই পারে, কারণ পাকিস্তানের সঙ্গে আপনাদের বন্ধুত্ব না হওয়ার কারণে, কারণ আপনারা অধিকাংশ মানুষই যে ধর্মে বিশ্বাস করেন, বা পাকিস্তানের মানুষও সেই ধর্মে বিশ্বাসী, সেই ধর্মের মানুষ। আপনার ধর্মীয় ভাবে আপনারা প্রতিবেশী দুই দেশের ধর্মীয় ভাবে ভাই নিশ্চয়ই অবশ্যই রয়েছে, কিন্তু এটাও মনে রাখতে হবে ভারতও আপনাদের প্রতিবেশী, এবং এমন প্রতিবেশী চারদিকেই সেই প্রতিবেশী রয়েছে। সুতরাং ভারতকে আপনারা উপেক্ষা করতে পারবেন, কিন্তু ভারতকে কোথাও বিব্রত করলে আমার মনে হয় এর যে ফলাফল আসবে, তাতে হয়তো কূটনৈতিক ভাবে হোক, সামগ্রিক ভাবে হোক, হয়তো আপনাদের উপরে তার নেতিবাচক প্রভাবই পড়বে। সুতরাং ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অতি মাত্রায় আবেগপ্রবণ না হয়ে, বরং এই মুহূর্তে অনেক ভেবে চিন্তে কথা বলা, অনেক বিষয়ে স্থির সংযত বা কথা না বলা, বিষয়গুলো এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ হবে। না হলে পরিস্থিতি আরো জটিল হবে, এবং এমন জটিল হবে যেখান থেকে ফিরে আসার সুযোগ আপনার কিংবা আমাদের কারোরই হয়তো হবে না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরমাশিস, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তুমিও মূল্যবান সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলে। আমি শুধুমাত্র শেষ করবো এই কথা বলে, এই প্রিয় দর্শক, যে আমার এই কথাগুলো থেকে যদি আপনারা নেগেটিভ কিছু মিন করে থাকেন, সেটিও দায়িত্ব আপনাদের। যদি আমার কথা থেকে পজিটিভ কিছু মিন করে থাকেন, সেটিও দায়িত্ব আপনাদের। আমি এবং আমাদের টিমের অন্যতম আরেক সদস্য পরমাশিস খোসরায়, আমরা দুজনেই চেষ্টা করব অক্লান্তভাবে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের সুসম্পর্ক অব্যাহত থাকুক। এখানে ধর্মীয় মৌলবাদ কিংবা অন্য কোনো দেশের ইন্ধন, কিংবা এই দুই দেশের অভ্যন্তরে পারস্পরিক বৈরিতা, বিদ্বেষপূর্ণ আচরণ আমাদের কিন্তু কোনোভাবেই আঁচ ফেলতে পারবে না। আমরা আজকেও সেই স্লোগান রেখেই শেষ করব। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সবসময় যেরকম সুদৃঢ় ছিল, কিছুটা অম্লমধুর তো থাকবেই সম্পর্কের মধ্যে, হয়তো এখনো রয়েছে, আবার ঠিক অতীতের উচ্চতায় পৌঁছবে। একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার ফিরে আসুক। আমি নিশ্চিত ভারত সরকার আবার আগের মতো বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থাকবে। একটু সময় হয়তো আপনাদেরকে দিতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।